টুং 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 করে ইন্টেলিজেন্স অফিসার মায়ার মোবাইলে নোটিফিকেশন আসে। তৎক্ষণাৎ সে মোবাইলটি কিছু ছবি পাঠানো হয়েছে, যেখানে একজন মধ্যবয়স্ক লোকের ছবি। তখন মোবাইল একটি কল আসে। স্যার, মায়া লোকেশন পাঠিয়েছে, চেক করো। মনে রাখবে, আমাদের এই মিশন খুব গোপনের সাথে পরিচালনা করতে হবে, যাতে কোনো কাক পক্ষীয় টেন না পায়। কোনো কিছু জানতে পারলে সঙ্গে সঙ্গে হেডকোয়ার্টারে ইনফর্ম করবে। ইয়েস স্যার। মায়া ফোনটি কেটে সেই লোকেশন ট্র্যাক করে, যেটা একটা শুনশান জায়গা থেকে কোনো কাকপক্ষীর দেখাও নেই। সেই পথে এগোতে থাকে। হঠাৎ তার দৃষ্টিগোচর হয় এক মধ্যবয়সী লোককে, যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলেছে। মায়ার মনে পড়ে যায় মেজর ভিরেক্স এর কথাই, যেখানে খুনি এক প্রতিবন্ধী যে কিনা হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁচেন। কিছুক্ষণ লোকটিকে পর্যবেক্ষণ করার পর দেখতে পেল লোকটি একটি মেয়েকে বেহুশ করে সঙ্গে নিয়ে যাচ্ছে। মায়া দ্রুত অকিটকিতে হাত চেপে চাপা স্বরে বলে, হেডকোয়ার্টার মায়া বলছি। ধারণা করা হচ্ছে টার্গেট আমার সামনে। হালকা ঘুরিয়ে হাঁটা লোকটা ঠিক মেজর ভিরেক্সের বর্ণনার মতো। লোকেশন রুট 7, দক্ষিণ পাশ। আমি ওর পেছনে আছি। ব্যাকআপ পাঠান এক্ষুনি। ওভার। কথাটি বলে মায়া অকিটকি পকেটে ঢুকিয়ে ফেলে। পেছনের পকেট থেকে সাবমেশিন গান বের করে তাতে বুলেট লোড করে। লোকটির পিছু নিতে থাকে। লোকটি এগিয়ে যাচ্ছে, তো পিছু পিছু মায়াও পা টিপে টিপে লোকটিকে ফলো করছে। হঠাৎ করে এই লোকটি থেকে যায় এবং ফট করে পেছনে ঘুরে তাকায়। মায়া তৎক্ষণাৎ আলে লুকিয়ে পড়ে। কিছু সেকেন্ড পর উকি দিয়ে দেখে লোকটি খুব দ্রুত মেয়েটিকে কোলে নিয়ে দৌড়াচ্ছে। মায়া ওর পিছু পিছু নেয় লোকটির। এভাবে কিছু দূর যাওয়ার পরে মায়ার চারপাশে খুব ধোঁয়া উঠতে থাকে। ধোঁয়ার কারণে তার চোখগুলো খুব জ্বালা করছে। সে কিছুই দেখতে পাচ্ছে না, শুধু এতটুকুই খেয়াল করলো একটি বড় মাইক্রো গাড়িতে সেই লোকটি উঠে চলে গেল। শত চেষ্টা করে মায়া চোখ জোড়া জ্বলন কমাতেই পারছে না। সে ধীরে ধীরে ধোঁয়াশার মতন করে কমে যেতেই থাকে, যার কারণে চোখের জ্বলন অনুভব কম করে। চোখ বুলিয়ে চারিদিকে খুঁজতে থাকে সেই লোকটিকে। ততক্ষণে সেনাবাহিনী লোক চলে আসে। মায়া তাদের জানায় লোকটি আবারও তাদের চোখের সামনে পালিয়ে গেছে। পড়া এক টেবিলে তিথি মনে মনে ভাবছে, আদিত্য ভাই যদি তাকে সত্যি সত্যি ভালোবাসে, তাহলে কি একবারও তো ভালোবাসি কথাটা বললো না? তাহলে আদিত্য তাকে ভালোবাসে না, এটা শুধু তার মনের ভুল। তিথি এইসব ভাবতে ভাবতেই কলম কামড়াচ্ছে। হঠাৎ পেছন থেকে স্নেহা তিথির মাথায় গাচ্চা মেরে জিজ্ঞেস করে, কি হয়েছে? তিথি মন খারাপ করে বলতে থাকে, স্নেহা, সত্যি কি তোর ভাই আমায় ভালোবাসে? যদি বেঁচে থাকে তাহলে তো একবারের জন্য বললো না ভালোবাসি। আরে গাধি, ভালোবাসা কি মুখে বলতে হয় নাকি? বুঝে নিতে পারিস না? তিথি তাও মাথা নেড়ে বলে হচ্ছে, না না না, যদি মুখেই স্বীকার না করে তাহলে কিসের ভালোবাসা? মুখে বলতে তো হবে ভালোবাসি। স্নেহা কপালে হাত দিয়ে আফসোসের সুরে বলতে থাকে, আসলেই তুই একটা পাগল। এখনো বলছিস আমার ভাই তোকে ভালোবাসে কিনা? সময় হোক দেখবি, ঠিকই মুখে বলবে ভালোবাসি, বুঝলি? তিথি সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায় এবং স্নেহাকে জড়িয়ে ধরে বলে, উফ সোনা, তাই যেন হয়। হয়েছে, আর ঢং করিস না। পড়তে বসি চল, সামনে পরীক্ষা। ফেল মারলে মা রিক্সাওয়ালার সাথে বিয়ে দিবে বলেছে। তিথি মুখে হাত দিয়ে হেসে গুচিসুচি হয়ে বলে। হুম, তোর জন্য রিক্সাওয়ালা ঠিক আছে। স্নেহা চোখ রাঙিয়ে বলে হচ্ছে, চুপ বেডি, আমি শুধুমাত্র রুদ্রকেই বিয়ে করব। তিথি এইবার ফিক করে হেসে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যে তোকে পাত্তাই দেয় না, আবার দেখে বিয়ের স্বপ্ন। এইভাবে দুইজন খুনসুটির মাধ্যমে পড়াশোনা করতে বসে পড়ে। গতকাল রাত থেকেই ইকবাল খান আর সুফিয়া খান কেউ কারোর সাথে কথা বলছেন না। এমনকি এক বিছানায় দুইজন দুই দিকে ফিরে শুয়ে পড়েন। সামনাসামনি হলে একে অপরকে এড়িয়ে চলছেন। এই বিষয়টা সাইমা বেগম এবং অনেকক্ষণ ধরে লক্ষ্য করছেন, তাই তিনি আর থাকতে না পেরে ভাইকে জিজ্ঞেস করেই ফেলে, ভাইয়া, কি হয়েছে তোমার? আর ভাবি, সকাল থেকেই দেখছি কেউ কারোর সাথে কথা বলছো না, কোনো কি সমস্যা হয়েছে? সুফিয়া খান কাজ করতে করতে গমগমে আওয়াজে বলে হচ্ছে, আরে কি হবে, আমাদের মধ্যে শুধু একটু প্রতিযোগিতা চলছে আমাদের মাঝে। কথাটি বলে ক্ষুদ্র নয়নে তাকে বিড়বিড় করে, দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে। সাইমা বেগম পুরোই অবাক, ভাবি এসব কি বলছে। পাশাপাশি কাজে মধুবেলা খানও জুই খান অবাকের দিকে তাকিয়ে থাকে। সুফিয়া খানের দিকে
তখন মধু বলে হচ্ছে, ব্যাপারটা কি বুঝলাম না, আপনাদের মধ্যে আবার কিসের প্রতিযোগিতা? সুফিয়া খান চোখ গরম করে মধুর দিকে তাকিয়ে বলে হচ্ছে, চুপ, বড়দের কথায় কথা বলতে নেই, কাজে মন দে। মধুকে না বলো, অ্যাটলিস্ট আমাদের তো বলো, তোমার আর ভাইয়ের মধ্যে কি হয়েছে? সুফিয়া খান মুচকি হেসে মাথা নাড়িয়ে বলে, আরে না, তেমন কিছু হয়নি, এমনি মজা করছি। বাক্যটি বলে আর চোখে ইকবাল খানের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে তাদের চোখাচোখি হয়ে যায়, চোখের ভাষা মাধ্যমে একে অপরকে শাসাতেই থাকে। আচ্ছা, তাহলে ঠিক আছে। তা ভাইয়া, বলছিলাম কি, মুগ্ধ আর তিথির বিষয়টা কি ভেবেছো তোমরা? চায়ের কাপে চুমুক দিয়ে রিপন খান তৃপ্তিতে বলে হচ্ছে, ভেবার কি দেখব, মুখ তো আমাদের বরাবরই সবারই পছন্দ। দেখ, কোনো একদিন দেখে বাগদান করে ফেলে, আশা করি এতে কারো কোনো আপত্তি থাকবে না। সাইমা বেগম খুশি হলেন, বলতে থাকে, ঠিক আছে, আমি তাহলে ভালো একটা দিন দেখে তোমাদের বলবো। ইকবাল খান চেকুর তুলে সুফিয়া খানের দিকে ইশারা করে বলতে থাকে। আমার কোনো আপত্তি নেই এই বিয়েতে। কথাটি বলার সঙ্গে সঙ্গে ডাইনিং টেবিল থেকে সাজিয়ে রাখা সব কাপ ফ্লোরে পড়তে দেখে রীতিমতো সবাই অবাক। কে ফেললো এসব? সুফিয়া খান রাগে ফুঁসতে ফুঁসতে কোমরে আঁচল গুজে বড় বড় পা ফেলে উপরে চলে যায়। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রয় সুফিয়া খানের পানে। কেউ বুঝলই না আসলে এখানে কি হয়েছে। তখন সদর দরজা দিয়ে এক যুবতী মেয়ের আগমন ঘটে। ইকবাল খান মেয়েটিকে দেখে বিরক্তি সুরে বলে, আমার বউ জল্লাদ কম ছিল যে এখন আরেক জল্লাদ হাজির। হাঁটু উপরের পরা টপস উন্মুক্ত পা জড়া চালিয়ে সবার সামনে এসে মুচকি হেসে বলতে থাকে, কেমন আছেন সবাই? আমাকে চিনতে পারছেন? আচ্ছা, রেদন কোথায়? ও দেশে আসলো আমি জানতেই পারলাম না। একটা কল পর্যন্ত রিসিভ করেনি আমার। মধু মেয়েটির সামনে গিয়ে তাকে আগাগোড়া পরখ করে নাক টেনে বলতে থাকে, এ কি, আপনার নিচে কাপড় কোথায়? আসার সময় কি কুকুরে ছিঁড়ে ফেললো নাকি? ছি ছি, দাঁড়ান আমি ওড়না এনে দিচ্ছি, কোমরে গুজে নিন। তখন মেয়েটি নাক ছিটকিয়ে বলে হচ্ছে, ওয়াক, এই মেয়ে, তুমি এসব কি বলছো? এটা এভাবে পড়ে? গাইয়া ভূত, কিছু জানো না দেখছি, সরো সামনে থেকে। মেয়েটি জুই খানের কাছে এসে জিজ্ঞেস করে, আন্টি, রেদন কোথায়? জুই খানের ইচ্ছে না থাকা সত্ত্বেও তিনি বলেছেন, উপরে তার রুমে আছে হয়তো। ওকে আন্টি, আমি গিয়ে ওকে সারপ্রাইজ দেব। কথাটি বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। মেয়েটি মুগ্ধর রুমে ঢুকে জোরে জোরে চিৎকার করে রেদওয়ানকে ডাকতে থাকে। রেদওয়ান বেলকুনি থেকে বিরক্ত মুখে এসে স্তব্ধ হয়ে যায় মেয়েটিকে দেখে। এটা আর কেউ নয়, রেদওয়ানের এক্স গার্লফ্রেন্ড নীলা, যে একসময় রেদওয়ানকে ভীষণ বাজেভাবে ঠকিয়েছিল। রেদওয়ান নীলাকে দেখে জিজ্ঞেস করে, তুমি তুমি এখানে কেন এসেছো? নীলা রেদওয়ানের কাছে গেছে তাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আই এম সরি জান, সো সরি, প্লিজ মাফ করে দাও। এবারের মতো আর কখনো তোমাকে কষ্ট দিব না। এবার তোমার কাছে থাকতে এসেছি চিরজীবনের জন্য। তখন দরজা ঠেলে বাহির থেকে তাহমিনা প্রবেশ করে ঘরে। নীলা এবং রেদওয়ানকে জড়িয়ে ধরা অবস্থায় দেখে তাহমিনা পুরো অবাক। সে নাক ফুলে প্রশ্ন করে উঠছে, এখানে কি হচ্ছে, এটা কি? রেদওয়ান নীলাকে ছেড়ে দেয়। নীলা তাহমিনাকে আগাগোড়া পরখ করে বলতে থাকে, ডার্লিং, এটা কে? তোমাদের কাজের মেয়ে? এত বড় সাহস, এখানে চলে এলো? তাহমিনা ক্ষিপ্ত গতিতে তেড়ে এসে নীলাকে বলতে থাকে, ও হ্যালো, কে কাজের মেয়ে? আমি এই বাড়ির বউ। নীলা তাহমিনার কথায় জোরে হেসে উঠছে, ছাত্র স্বরে বলে, তুমি? আর এবারই বউ? নিজেকে কখনো আয়নায় দেখেছো? তাই শুনি সেই পোড়া কপালের নাম। কে তোমার হাজব্যান্ড? তাহমিনা তাতে দত চেপে বলতে থাকে, আমার হাজবেন্ডের নাম সাদি খান রেদওয়ান, ওরফে তুমি যাকে জড়িয়ে ধরেছো সেই ব্যক্তি আমার স্বামী। নীলা অবাক হয়ে বলে, লাইক সিরিয়াসলি, তুমি রেদনের বউ? হাস্যকর। ডার্লিং, তুমি কিছু বলছো না কেন?
রেদওয়ান তাহমিনার দিকে তাকিয়ে আছে। আসলে সে অনেক রেগে আছে, কেননা এই মেয়েটা কোথায় গিয়েছে কাউকে কিছু বলে যায়নি। কতগুলো কল দিয়েছিল, একটাও ধরেনি। রেদওয়ান রাগে চোয়া শক্ত করে নীলার কোমর আঁকড়ে ধরে তাহমিনাকে দেখিয়ে দেখিয়ে বলতে থাকে, আমার স্ত্রী, কিন্তু ও আমার স্ত্রী নামে আশ্রিতা। ওকে আমার পরিবার আশ্রিতা হিসেবে এনেছে। নীলা খুশি মুখে চুচু শব্দ করে উঠছে। ও তাই বুঝি। আমিও ভাবি এর মতো শ্যামলা মেয়েকে তুমি কিভাবে বিয়ে করো। আর তো আর হালকা মোটায় এই মেয়ে, যোগ্যতা কি আছে এই মেয়ের তোমাকে বিয়ে করার? তোমার নখেরও যোগ্য হবে না। কাইল্লা কোথাকার, নিজেকে কখনো আয়না দেখেছি কিনা কে জানে। রেদওয়ান ডেভিল হেসে তাহমিনাকে দেখিয়ে দেখিয়ে নীলার আরো কাছে যেতেই থাকে। হঠাৎ সে খেয়াল করে তাহমিনার চোখে জল। না, সে ভুল দেখছে না। জন্তুটা তাহলে কান্না করতে জানে দেখছি। কিন্তু হঠাৎ করে রেদওয়ানের বুকের বাম পাশে ভীষণ ব্যথা অনুভূত হতে থাকে। তাহমিনার চোখে জল দেখে সে তৎক্ষণাৎ নীলাকে ছেড়ে দেয়। নীলা তাহমিনার সামনে গিয়ে বলে, এই কাল্লা, আমার জন্য যা নাস্তা নিয়ে আয়। আর হ্যাঁ, তোকে দিয়ে আজ পেডিকিউর করাবো। যা, সব আয়োজন কর। হঠাৎ করে রেদওয়ানের খুব রাগ উঠে যায় নীলার কথায়। তাই সে নীলাকে জোরে চিৎকার দিয়ে বলে, জাস্ট শাট আপ নীলা, এখান থেকে চলে যাও। ওকে, আর একটা কথাও বলবে না, যাও। নীলা রেদওয়ানের কথায় তর্ক করে বলে, আর ইউ ক্রেজি? তুমি আমাকে এই কালো মেয়েটার জন্য জোর গলায় কথা বলেছো? যা বলছি তুমি এখন এক্ষুনি এই রুম থেকে বের হয়ে যাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। নীলা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। রেদওয়ান রুমের দরজা আটকে দেয়, তাহমিনের দিকে অগ্রসর হয়। ওকে টান মেরে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে বলে, কাঁদছিস কেন? কান্না থামা। তোর কান্না আমার সহ্য হচ্ছে না। জানিস তুই কাঁদলে পেতনিদের মতো লাগে। কান্না থামা। তাহমিনা তাও কান্না থামায় না, বরং রেদওয়ানকে ছেলে দিতে গেলে রেদওয়ান তাহমিনার হাত আঁকড়ে ধরে, ছাড়ুন আমাকে, আপনি খুব খারাপ একটা লোক। আপনার মতো লোকের সাথে বিয়ে করে আমি পাপকে গ্রহণ করেছি। রেদওয়ান তাহমিনার কথায় কোনো ধ্যান না দিয়ে তার উষ্ঠ ধরা। তাহমিনার চোখের পানি সবটুকু শুষে নেয় এবং ফিসফিস করে বলে, আর কখনো কান্না করবি না। জানি না কেন তোর চোখের জল আমার অসহ্য লাগছে। কিছুক্ষণ দুজন একে অপরের শ্বাস অনুভবই করছিল। ফের রেদওয়ান বলে উঠছে। আজ শাড়ি পরেছিস কেন? তাহমিনা নাক টেনে জবাব দেয়। তাতে আপনার সমস্যা কি? রেদওয়ান তাহমিনার গলায় নাক খসে নিশালো কণ্ঠে বলতে থাকে, তাতে আমার সমস্যাই তো। আমার যে এখন ভীষণ তোর শাড়ি খোলার ইচ্ছে করছে, দেবী খুলতে। তাহমিনা রেদওয়ানের কথা শুনে মুসরামুসরি করতে থাকে। উফ, নড়িস কেন এত? তাও তাহমিনা মুসরামুসরি করতে থাকে, তাই রেদওয়ান তাহমিনার কোমর খামচে ধরে। প্লিজ আমাকে একটু তোর শাড়ি খুলতে দে। তাহমিনা রেগে রেদওয়ানের ঘাড়ে কামড়ি বসিয়ে দেয়, যার কারণে রেদওয়ান দূরে ছিটকে যায়। এই জন্তু, কামড় দিয়েছিস কেন? দেখলি তো, এই জন্যই তোকে আমি জন্তুটা কি। জন্তুরা জন্তুর কাজ করে, দেখলি? একদম বাজে কথা বলবেন না। আপনি সামনে থেকে সরুন, আমি শাওয়ার নিব। কথাটি বলে তাহমিনা ওয়াশরুমে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে রেদওয়ানও ঠোঁট কামড়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। তাহমিনা অবাক হয়ে বলতে থাকে, এই কি, আপনি এখানে কেন? বের হন বলছি। কিন্তু রেদওয়ান বের হয় না। সে শাওয়ার অন করে দেয়, সেখানে তাহমিনাকে নিয়ে ভিজতে থাকে। তাহমিনা এবার খুব রেগে যায়। একে তো মেনি ঢলঢলি করেছে, আবার এসেছে শোয়াক ফলাতে। সে রেদওয়ানের বুকে কিল ঘুষি মারতে থাকে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না দেখে রেদওয়ানের গালে সজোরে থাপ্পড়ি বসিয়ে দেয়। এতে করে রেদওয়ান রেগে গিয়ে তাহমিনার মুখে চেপে ধরে বলতে থাকে, কি ভেবেছিল একটু নরম গলায় কথা বলেছি বলে তোকে আমি মেনে নিয়েছি? তোর মতো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। বলে ছেড়ে দেয় তাহমিনাকে। তাহমিনা ছাড়া পেয়ে জোরে চিৎকার করে বলে হচ্ছে, আমি বলেছি কি মানতে হবে না আমাকে মানতে? আপনি চাইলে আমাকে দিব। কথাটা সম্পূর্ণ আর করতে পারেনি তার আগে রেদওয়ান তাহমিনার উষ্ঠ ডুবিয়েই দেয়। তাহমিনা ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে, কিন্তু একটুও ছাড় দেয় না রেদওয়ান। কিছু সময় পর তাহমিনাকে পেছন দিয়ে ঠেসে ধরে তার ভেজা চুলে নাক ডুবিয়ে বলতে থাকে, তোকে আমি ছাড়বো না। তিলে তিলে কষ্ট দিয়ে মারবো তোকে প্রতিনিয়ত আমার কালো বউ। সকাল থেকে জৈনার পেছন পেছন কুদ্দুস ঘুরে বেড়াচ্ছে। এতে করে জৈনার বেজায় বিরক্ত। সে ক্ষিপ্ত আওয়াজে বলে, এই টাকলা,
তোর সমস্যা কি? এভাবে আমাকে বিরক্ত করছিস কেন? কুদ্দুস জৈনার ওনার কোনা আঁকড়ে ধরে মিনমিনিয়ে বলে। আমার গপ হয়ে যা, তাহলে আর বিরক্ত করব না। জৈনা দাঁত মুখ খেঁচায় কুদ্দুসের মাথায় থাবা মেরে বলে। তোর মতো টাকলার গোফ হব না ওড়না ছাড় আমার। কুদ্দুস তাও জৈনা ওনার ছাড় না, বরং বাচ্চাদের মতো লাফিয়ে লাফিয়ে গান ধরে গাইতে থাকে। মধু হই হই বিশি খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম না দিলা, কোন দোষ আন পাই ভালোবাসার দাম না দিলা। মধু হই হই বিশি খাওয়াইলা, আশা আসিল তোমারে লই, বন্ধু মেখান সুখেরই সুখের বদল দুঃখ দিলা, সুখের বদল দুঃখ দিলা, কোন কারণে ভালোবাসার দাম না দিলা, বন্ধু শান পায় ভালোবাসার দাম না দিলা। কুদ্দুস বাচ্চাদের মতো মুখ ফুলে জৈনার ওড়না নিয়ে বলতে থাকে। ও জরিনা, আমার ফুলটুসি, প্লিজ আমার গপ হয়ে যা, তোরে বউ বানামু। জৈনা এবার সত্যি সত্যি খুব অতিষ্ঠ হয়ে পায়ের জুতা খুলে কুদ্দুসের দিকে ছুঁড়ে মারে। হারামজাদা, বলছি না তোকে আমি তোর কোনো জিএফ টিএফ হব না, ছাড় আমার ওড়না। কুদ্দুস এবার ডিপ জলের মতো নাটক করে বলতে থাকে। আমার ফুলটুসি, তুই একটা ফুলের দোকান, তোরে কিনলে আমার হৃদয় পুইরা যায় হয়ে যা আমার গপ। কথাটি বলে কুদ্দুস চোখ বন্ধ করে চুমু দেওয়ার জন্য মাথা নাড়িয়ে জরিনার দিকে এগোয়। তৎক্ষণাৎ জরিনা রেগে নাক ফুলিয়ে একদলা থুতু কুদ্দুসের মুখে ছুঁড়ে দেয়। কুদ্দুস সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে, তার সারা মুখে থুতুই লেগে আছে। সে ধীরে ধীরে হাত দিয়ে মুছে ফেলে। এইদিকে জরিনা এখনো রাগে ফুসছে, কিন্তু হঠাৎ করেই তার গালে সজোরে এক থাপ্পড়ি পড়ে। সে ভাবতে পারে কুদ্দুস এখন তাকে মারবে। দুধে আলতা ফর্সা গালে 5 আঙুলের ছাপ পড়ে যায়। জরিনা কেন জানি আর কুদ্দুসের সাথে ঝগড়া করেনি। সে গাল চেপে ধরে হঠাৎই জোর করে কেঁদে ওঠে এবং কাঁদতে কাঁদতে পুকুর ঘাটে চলে যায়। কুদ্দুস পুরো স্তব্ধ হয়ে গেল। যেই মেয়ে একটা মারলে পরপর 10টি লাগিয়ে দেয়, সে মেয়ে কিনা আজ কান্না করছে। কুদ্দুস দেরি না করে সে জরিনা পিছু পিছু চলে যায়। জরিনা পুকুর ঘাটে কান্না করছে অনবরত। কুদ্দুস এটা দেখে ভালো লাগছে না, কারণ জরিনা যে তার বাঘিনীকে কান্না মানায় না, তাকে মানায় গর্জে উঠতে। আরে ফুলটুসি, কাঁদছিস কেন? আচ্ছা আচ্ছা, মার আমাকে, তাও কাঁদিস না। জরিনা কুদ্দুসকে এক ঝটকা মেরে কান্না করতে করতে বলে, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। কথাটা বলে আরো জোরে জোরে কান্না করে। উফ বাবা, কি মুসিবত! তোকে মেরেছি, তুইও আমাকে মার না, কিন্তু এইভাবে কান্না করছিস কেন? জরিনার কান্না থামার কোনো নামগন্ধ নেই। সে এক নাগারে কেঁদেই চলেছে। কুদ্দুস এবার জরিনার সামনে কান ধরে উঠবস করতে করতে গাইতে থাকে। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না, আজ নিশীতে কাছে থাকো, না বলো না। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। জরিনা রে, প্লিজ আর কাঁদিস না, তোর কান্না আমার সহ্য হচ্ছে না। এই দেখ, আমি কান ধরেছি, এইবার কান্না থামা না ফুলটুসি। জরিনা হিচকি তুলতে এবার কুদ্দুসের দিকে তাকায়। আস্তে করে তার কান্না থেমে যায়। হিচকি তুলতে তুলতে বলে, তুই তো আমাকে ভালোবাসিস তাই না? তাহলে এমনভাবে মারতে পারলি কিভাবে? এই কান ধরছি, নাক ধরছি, তোর কসম জীবন আর মারবো না। জরিনা চোখের জল মুছে ক্ষিপ্ত গতিতে বলে ওঠে, তুই আমার কসম দিলি কেন? আচ্ছা আচ্ছা, আকমাতার কসম, জীবনেও তোকে মারবো না। যদি মারি তাহলে এই মাথায় নারিকেল পরে মাথা ফেটে যাবে। জরিনা আর কিছু না বলে বড় বড় পা ফেলে বাড়িতে চলে যায়। কুদ্দুস সেদিকে পা বাড়িয়ে তাকে বিড়বিড় করে, হায় রে কপাল, কুদ্দুস রে, কি এক মেয়ের প্রেমে পড়লি, জীবনটা তেনা তেনা করে ছাড়বো। বেডি পটে না কোনোভাবে।
রুদ্র অনেকক্ষণ ধরে আদিত্যকে কল দিচ্ছে, কিন্তু আদিত্য কল রিসিভ করছে না। মূলত আদিত্য ইচ্ছে করেই ধরছে না, কিন্তু এতবার কল দেওয়ার কারণে শেষে আর না থাকতে পেরে কল রিসিভ করার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে রুদ্র গর্জন করে দিয়ে বলে উঠছে, বাল কল ধরিস না কেন? বইয়ের শাড়ির আঁচলে লুকিয়ে আসিস নাকি? বাজে বকা বকিস না, কি জন্য কল দিয়েছিস সেটা বল। রুদ্র শ্বাস ফেলে বলতে থাকে, আজকে রাতে রেস আছে, তোকে থাকতে হবে, রেডি থাকিস। হুম, পারবো না। রুদ্র ফের গর্জে উঠছে বলে। পারবো না মানে? আদিত্য ভাবলেশীন ভঙ্গিতে বলে, পারবো না মানে আমি আর কোনো রেস করতে পারবো না। আমার নেশে থেকে বড় আমার আসক্তি। নেশাকে ছাড়া যায়, কিন্তু আসক্তি ছাড়া যায় না। তিথি আমার আসক্তি, আর কার রেসিং আমার নেশা। তিথি কিছুতেই চায় না আমি আর কার রেসিং করি, তাই আমি ছেড়ে দিলাম আমার নেশাকে। এ নিয়ে আর কোনো কথা শুনতে চাই না আমি। রুদ্র অনেক বোঝানোর চেষ্টা করে আদিত্যকে, কিন্তু আদিত্য যেই সিদ্ধান্ত নেয় সেটাই সে অক্ষরে অক্ষরে পালন করে। রেদওয়ান মাত্র একটা শপ থেকে বেরিয়ে হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সে কিছু দেখতে পায়, যার ফলে পাটা একটু পিছিয়ে নেয়। শপের পাশে একটা রেস্টুরেন্টে আছে। রেদওয়ান এর কেন জানি মনে হলো সে তাহমিনাকে ঢুকতে দেখেছে, কিন্তু ও কী করে আসবে এখানে? দ্বিধা সংশয় ভুলে রেদওয়ান পা চালায়। রেস্টুরেন্টের দিকে ঢুকে সে চারিদিকে চোখ বোলায়। দূরের কর্নার টেবিলে একটি মেয়ে এবং একটি ছেলের দিকে তাকিয়ে থাকে। মেয়েটির মুখে মাস্ক পরা, কিন্তু রেদওয়ান সেই চোখ দুটো চিনে ফেলে। তার মন বলছে এটা তাহমিনা। তাহমিনার চোখ চিনতে তার ভুল হবে না, কিন্তু এখানে একটা ছেলের সাথে ও কি করছে? মূর্তি রেদওয়ানের হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। এই রেদওয়ানের চোখ দুটি জ্বলে ওঠে, কেননা তাহমিনার হাতে ছেলেটি ধরে তার কথা বলছে। রেদওয়ান আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে বড় বড় পা ফেলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। গাড়িতে বসে স্টিয়ারিংয়ে চেপে ধরতে দাঁত কিরমির করতে মুখে আওড়ায়, লুকিয়ে লুকিয়ে নাগরের সাথে প্রেম হচ্ছে, আমি একটু ছুঁয়ে দিলেই ছ্যাত করে ওঠে। কই, এখন তো কোনো সমস্যা হচ্ছে না। রেদনের বুকে অগ্নি দাবানলের মতো দাউ দাউ করে জ্বলে উঠেছে, কিন্তু সে বুঝতে পারছে না এটা কেন হচ্ছে। তোর কাল্লার জন্য আমি কেন এত মাথা ঘামাচ্ছি? তুই হাত ধর বা কাউকে জড়িয়ে ধর, এতে আমার কি? রেদন রাগে মাথা চেপে ধরে, চোখ মুখ খিচে চিৎকার করে বলে, কেন? তোকে অন্য কারোর সাথে দেখলে আমার হৃদয় জ্বলন ধরছে কেন? না না, তোকে নিয়ে আর ভাববো না। কথাটি বলে স্টিয়ারিং চেপে গাড়ি চালাতে শুরু করে। এখন ধীরে ধীরে সন্ধ্যা নামছে, আকাশের নীল রং মিশে যাচ্ছে গধূলি লালচে আভায়। সূর্যটা ঠিক দিগন্তের গা ছুঁয়ে পশ্চিমে হারিয়ে যেতে চাইছে, তার শেষ আলো গাছের ডালে ডালে ঝরে পড়ছে। হাওয়া যেন একটু থেমে গেছে, তবুও কোথাও হালকা শীতল স্পর্শ এনে দিচ্ছে। ইকবাল খানের খবরের কাগজ পড়ছে, সকালে পড়া হয়ে ওঠে না শত ব্যস্ততার কারণে, তাই তিনি রোজ সন্ধ্যায় এক কাপ চা পান করতে করতে খবরের কাগজ পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু আজ অনেকক্ষণ হয়ে গেল, কেউ এক কাপ চা আনছে না। তখন রুমে সুফিয়া খান ঢুকেন, হয়তো কিছু খুঁজছে, এসেছে এইদিকে। ইকবাল খান দ্বিধায় কিছু বলতেও পারছে না, বলবে না বলবে করেও বলেই ফেলল, শোনো, আমার জন্য এক কাপ চা পাঠিয়ে দাও। সুফিয়া খান বেরোতে যাবে, ইকবাল খান এর কথা শুনে পেছনে ফিরে বলে হচ্ছে, আমি আপনার কেনা গোলাম নই, নিচে গিয়ে খেয়ে আসুন। ইকবাল খান পুরে স্তব্ধ সুফিয়া খানের কথায়। সামান্য তো এক কাপ চাই চাইলো, তিনি গলা খাকারি দিয়ে বলে, এক কাপ চা চাইলে কি কারো গোলামি হয়ে যায় নাকি? আমি তো কিছু জানি না, চা খেতে চাইলে নিচে গিয়ে খেয়ে আসুন। বলে বাইরে যাওয়ার জন্য পা বাড়াতে গেলে ইকবাল খানের কথায় থেমে যায়। আমি আবারও বলছি, তুমি ভুল করছো সুফিয়া। তিথির জন্য মুগ্ধ সবচেয়ে উপযুক্ত পাত্র, তা তুমি মানতে পারছো না কেন? নাকি এটা তোমার জেদ হয়ে দাঁড়িয়েছে? সুফিয়া খান কোমরে আঁচল গুজে নির্লিপ্ত ভাবে জবাব দেয়, জেদ কি না জানি না, তবে যেখানে আমার ছেলের সুখের কথা উঠবে সেখানে আমি হাজারবার জেদ ধরতে প্রস্তুত। হঠাৎ ইকবাল খান খবরের কাগজ ফেলে দিয়ে গর্জে উঠছে বলে, আর কতবার তোমাকে বোঝাবো, তোমার ভাদ্যাম্মা ছেলে একটা মেয়েকে সুখী রাখতে পারবে না। আরে যে ছেলে চলে নিজের বাবার টাকা দিয়ে, সে কি করে অন্য একটি মেয়ের দায়িত্ব নেবে? রাস্তাঘাট দোকান এমন কোনো জায়গা নেই যেখানে তোমার ছেলে দুর্নাম নেই। তো বলো, এই ছেলের কাছে কে মেয়ে বিয়ে দিব বলো? সুফিয়া খান কেঁপে ওঠেন, তাও নিজেকে শক্ত রেখে জবাব দেন, আমার কাছে ছেলের সুখ আগে, আমি এত কিছু ভেবে ছেলের সুখ কেড়ে নিতে পারবো না। দরকার পড়লে আমি আপনার সাথে যুদ্ধ করব,
তাও তিথিকে অন্য কোথাও বিয়ে দিব না। ইকবাল খান এবার লুঙ্গিটা হাঁটুর উপরে তুলে গিট মেরে উত্তর দেয়। আচ্ছা, তাহলে তুমি আমার সাথে যুদ্ধ নামতে যাচ্ছ, ঠিক আছে? চলো দেখা যাক কে জিতে। সুফিয়া খান ধর চেপে শাড়ির আঁচল কোমরে গুজে শক্ত করে নিয়ে বলে, চলেন দেখা যাক কে জিতে। দুজনের মধ্যে যুদ্ধই লেগে যাবে এমন অবস্থা, মানে এরা বুড়ো বয়সে মারামারির জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন নিচের থেকে জোরে জোরে আবার চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। সুফিয়া খান এবং ইকবাল খান নিজেদের একে অপরের চোখ দিয়ে শাসিয়ে নিচে চলল। জোরে জোরে আবরার সবাইকে ডেকে ডেকে বলতে থাকে, আম্মু আব্বু সবাই এসো, দেখে যাও আদ্রিত ভাই কি এনেছে। সবাই বাড়ি থেকে বের হয়ে উঠানে চলে যায়। সেখানে আদিত্য একটি বাইক কিনে এনেছে। KGM জোকি 250 এর মডেলের একটি বাইক। ইকবাল খান ফ্রিকোজকে জিজ্ঞেস করে, আবার কোন তামাশা করার জন্য বাইক কিনছ? তোমার গাড়ি কোথায়? আদিত্য বাইকের চাবি ঘুরতে ঘুরতে জবাব দেয়। ইকবাল খান ছেলের দিকে সন্দেহজনক নজর বুলিয়ে বলতে থাকে, বিক্রি করলেও তো এত টাকা হবে না, তুমি এত টাকা কোত্থেকে পেয়েছ? আদিত্য বাড়িতে ঠুকতে ঠুকতে বলে। সেটা আপনার না জানলেও চলবে আব্বু। ইকবাল খানের স্ত্রীর দিকে চোখ লাল করে তাকিয়ে বলতে থাকে, দেখেছো কি ছেলে জন্ম দিয়েছো, এখন বাবার জানার অধিকার নেই কোত্থেকে এত টাকা পেয়েছে। মাথায় তুলো, আরো নাচো, এই ছেলে একদিন আমার নাম ডুবাবে, দেখে নাও তুমি সুফিয়া। আদিত্য যেতে যেতে পেছন ফিরে বেলা খানের কাছে এসে বলে। বেলা খান মুচকে এসে বলতে থাকে, আরে বাবা কিসের সমস্যা হবে, ও এমনিতেই বাইকে ঘুরতে অনেক পছন্দ করে, নিয়ে যা, আমার সমস্যা নাই বাবা। কিন্তু কথার ফোরন কেটে ইকবাল খান বলে উঠছে, এতে আমার সমস্যা আছে আদিত্য, এত রাতে তুমি তিথিকে নিয়ে কোথাও যাবে না, এটা আমার আদেশ। তখনই সুফিয়া খান ক্ষিপ্ত হয়ে বলে উঠছে, আদিত্য তুই তোর বাবার কথা শুনবি না একদম, তুই নিয়ে যা তিথিকে, তোর বাবাকে আমি দেখে নিচ্ছি। সুফিয়া তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো এবার। আপনিও এবার বেশি বাড়াবাড়ি করছেন আদিত্যের আব্বু। দুজনে দুজনের দিকে রোশানুর তাকে আছে যেন চোখ দিয়ে একে অপর শেষই করে দিবে। বাকি সবাই শুধু হাঁ করে তাকিয়ে আছে। তারা কেউ বুঝতে পারছে না এখানে হচ্ছে কি শখ, মানে শুধু একটুখানি আকাঙ্ক্ষা নয়, এটা হলো তোমার হৃদয়ের মৃদু এক লহরী যা ছুঁয়ে যায় চুপি চুপি কারো জানা ছাড়া। তবুও যখন কেউ তা পূরণ করে মনটা যেন এক অসাধারণ সুরে বাঁধা পড়ে। তেমনি তিথি যখন থেকে শুনেছে আদিত্য ভাই আজকে রাতে তাকে বাইক রাইডিংয়ে নিয়ে যাবে, তখন থেকে তার মনে রঙিন ফানুস উড়ে বেড়াচ্ছে। তার প্রথম কোনো শখ থাকলে রাতের কালো আধারে বাইক রাইড করা, এটা তার প্রথম শখ, যা কখনো কাউকে বলেনি। কিন্তু সেদিন শুধু মাত্র মুগ্ধ ভাইয়াকে ছাড়া আর কাউকে বলেনি। তাহলে আদিত্য ভাইয়া কেমনে জানলো? সে যাই হোক, তিথি ফটাফট রেডি হয়ে নিল। পরনে হালকা নীল রঙের লং টপস এবং জিন্স প্যান্ট, সাথে হিজাব ও না, ব্যাস আর কোনো সাজগোজ না করে তিথি লুসিকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। বাহিরে আদিত্য KGM জোকি 250 মডেলের সদ্য কেনা বাইকটা নিয়ে উঠোনে দাঁড়িয়ে আছে। তিথি নাচতে নাচতে খুশির মনে লুসিকে নিয়ে কোলে করে নিয়ে আদিত্যের কাছে চলে যায়। এদিকে ইকবাল খান রীতিমতো সুফিয়া খানের সাথে ঝগড়ায় বেঁধে ফেলেছেন। সুফিয়া তুমি তোমার ছেলেকে সাবধান করে দাও যাতে সে তিথির পিছনে ঘুরঘুর না করে। সুফিয়া খান নাক ফুলিয়ে বলতে থাকে, এই আপনার সমস্যা কি হ্যাঁ? নাকি ছেলের সুখ সহ্য হয় না? এভাবে সারের মতো ফুসফুস না করে আপনার ভাইয়ের কাছে প্রস্তাব দেন আদিত্যের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। ওরে বাবা, আমার যে সোনার টুকরো ছেলে বলবো আর অমনি যে কেউ মেয়ে বিয়ে দেবে? ভাত আমার লোককে কে বিয়ে করবে শুনি? আপনি কিন্তু এখন বেশি বেশি করছেন আদিত্যের আব্বু। ইকবাল খান স্ত্রীর দিকে আঙুল তাক করে রোশানো দৃষ্টিতে তাকিয়ে বলেন, আমি বেশি বেশি করছি নাকি তোমরা বেশি বেশি করছো? কথাটি বলে তিনি চারিপাশে তাকিয়ে হাতের কাছে যা পায় তাই ছুঁড়ে মারেন। সুফিয়া খানও কম কিসে, তিনি হাতের কাছে তেমন তাই ছুঁড়ে মেরে ভেঙে ফেলেন। ওই যে কথা আছে না, যেমন লাউ তেমন কদু, ঠিক তেমন অবস্থা। ইকবাল খান সুফিয়া খানের মধ্যে আদিত্য তিথিকে আসতে দেখে
আজ পোড়া খাওয়া সিগারেটটি পিষে ফেলে। তিথি লাফাতে লাফাতে আদিত্যর কাছে আসে। আদিত্য তিথিকে পা থেকে মাথা অবধি একবার বড় করে লুচির দিকে তাকে নাক ছিটকে বলে, আচ্ছা একে এখানে নিয়ে এসেছিস কেন? তিথি লুচির পোশাক ঠিক করে দিতে দিতে বলে, কেন ওরা আমাদের সাথে যাবে? আদিত্য দাঁত কিরমির করে বলে, এখন এই বিড়ালের বাচ্চাকেও নিয়ে আমি বাইক রাইডে যাব? এই বিড়ালের বাচ্চাকে বাড়িতে রেখে আয় যা। তিথি লুচিকে বুকে ভালোভাবে আগলে নিয়ে নাকচ করে বলে, পারবো না। আদিত্য মুখটাকে ভেটকি দিয়ে বিড়বিড় করে, ইচ্ছে করছে দু একটা থাপ্পড় লাগিয়ে দে, কিন্তু না, তা তো পারবো না। পরে দেখা যাবে ভ্যাবা করে কাছে বেয়াদব বেটি। তিথি আদিত্যকে বিড়বিড়ানি করতে দেখে শিকুচকে জিজ্ঞেস করে, আপনি কি কিছু বলছেন? না, উঠে বস। আদিত্য বাইকে উঠে বসে, কিন্তু তিথি আগে কখনো বাইকে যাতায়াত করেনি, তাই সে একটু নার্ভাস আর ভীষণ ভয় করছে। তা আদিত্য বিরক্তিতে পেছনে ফিরে তাকিয়ে দেখে তিথি এখনো এক জায়গায় ছায় দাঁড়িয়ে রয়েছে। ব্যাপারটা বুঝতে পেরে আদিত্য বাইক থেকে নেমে তিথি কোমরে দুই পাশে শক্ত করে আঁকড়ে ধরে, তাকে উপরে উঠিয়ে বাইকে বসিয়ে দেয়। তিথি ভয় আদিত্য শর্ট খামচে ধরে ভয়ে ভয় বলতে থাকে, আমি পরে যাব, আমার ভীষণ ভয় করছে। আদিত্য তিথির চোখের দিকে বলতে থাকে, আমাকে যদি বিশ্বাস করিস তাহলে এটা জেনে রাখ, এই আদিত্যের প্রাণ থাকতে কোনোদিন তোর কোনো ক্ষতি হতে দেবে না। কথাটা কি ছিল? তৎক্ষণাৎ তিথির পুরো শান্তই হয়ে যায়। হঠাৎ তার সব ভয় দূর হয়ে গেল। অতঃপর আদিত্য বাইকে উঠে বসতে বসতে বলে, তিথি আমাকে ধরে বস আর লুসিকে আমাকে দে। তিথি সঙ্গে সঙ্গে বলে উঠছে, কিন্তু আপনার তো অ্যালার্জি আছে, লুসিকে কিভাবে কোলে নেবেন? সমস্যা নেই, অ্যাডজাস্ট করে নেব। তুই একে ধরে ভালোভাবে বসতে পারবি না, তাই এদিকে দে এবং ভালোভাবে আমাকে ধরে বস। আর কোনো তর্ক না করে তিথি আস্তে করে লুচিকে আদিত্যর কাছে দিয়ে দেয়। আদিত্যর দুই কাঁধের শার্টের অংশ শক্ত করে আঁকড়ে ধরে। আদিত্য লুচিকে খুব ভালোভাবে আগলে নেয়, বাইক চালাতে শুরু করে। রাতের কালো আধারে নির্জন স্থানের গলিতে বাতাসের কারণে তিথির খোলা রাখা চুলগুলো উড়ে বেড়াচ্ছে। হঠাৎ করে তিথি দুই হাত মেলে চোখ বন্ধ করে রাতের পরিবেশ অনুভব করতে থাকে। আয়নায় তা দেখে আদিত্যর মুখে হাসি ফুটে উঠল। সে আরও স্পিড বাড়ায়, বাইক চালাতে লাগে। তখনই প্রায় মধ্যরাত। তাহমিনা অপেক্ষা করছে রেজনের জন্য, কিন্তু এখনও পর্যন্ত রেজনের আসার কোনো খোঁজ নাই। তাহমিনা চাইলেই ঘুমোতে পারত, কিন্তু তার বিবেক বাধা দেয়, কেননা যতই যাই হোক স্বামী তো, এটা সে কিছুতে অস্বীকার করতে পারবে না। হঠাৎ দরজা খোলা আওয়াজ, তাহমিনা ধ্যান ভেঙে যায়। রেজন ভুলতে ভুলতে রুমে প্রবেশ করে। হঠাৎই পড়ে যেতে নিলে তাহমিনা আগলে নেয়। এতে করে বেশ রেগে গিয়ে রেদওয়ান তাহমিনা গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, এই কল্যাণী, আমাকে ছোঁয়ার সাহস কি করে হলো তোর? তাহমিনার নাকে মদের গন্ধ আসে, নাক ছিটকিয়ে জবাব দেয়, ছি, আপনি মদ খেয়েছেন? তাহমিনার কথায় রেদওয়ান গায়ে যেন জ্বলনি ধরিয়ে দিল। সে ক্ষিপ্ত গতিতে গিয়ে তাহমিনার চুলের মুঠি ধরে তাতে দাঁত পিষে বলতে থাকে, আমি মদ খেয়েছি তাতে তোর কি? ছাড়ুন প্লিজ, ব্যথা করছে, চুল ছাড়ুন। তাহমিনার কথায় রেদওয়ান যেন শুনতেই পাচ্ছে না। সে আরো শক্ত করে চুলের মুঠিটা ঝাঁকিয়ে গর্জন করে ওঠে, আজকে কোথায় ছিলি তুই? কোন নাগরের সাথে দেখা করতে গিয়েছিলি? তাহমিনার চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। সে প্রাণপণ চেষ্টা করছে রেদওয়ানের হাত থেকে চুল ছাড়াতে। অবশেষে সে চুল ছাড়িয়ে নিয়ে রেদওয়ানের গালে একটা জোরে পাঞ্চ মেরে দেয়। সঙ্গে সঙ্গে রেদওয়ান দূরে ছিটকে পড়ে। রীতিমতো রাগে থরথর করে বেড়ে চলেছে হাতের শিরাগুলো, ফুলে ফেপে উঠেছে ফর্সা গাল পুরো লাল আভায় ভরে ওঠে। রেদওয়ান ঝড়ের গতিতে গিয়ে এক ঝটকা তাহমিনাকে বিছানায় ফেলে চেপে ধরে। ওই ছেলেটা কে ছিল বল? নতুন নাগর জুটিয়েছিস তাই না? জবাব দে। তাহমিনা ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে এবং বলে হচ্ছে, তাতে আপনার কি? আমি যার সাথে থাকি না কেন, এতে আপনার সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা তাই বুঝি? তা আমাকে দিয়ে হচ্ছে না এজন্যই নাগর জুটিয়েছিস? বলতে বলতে রেদওয়ান নিজের শার্টের বাটন খুলতে থাকে। রেদওয়ান শার্টের বাটন খুলতে দেখে তাহমিনা আমতা আমতা করে বলে, কি কি করছেনটা কি? শার্ট খুলছেন কেন?
রেদন ডেভিল হাসি দিয়ে মুখ বাঁকায়, কিন্তু মুখে কিছু বলল না। এতে করে তাহমিনা ছোটার জন্য মুচড়ি করতে থাকে। রেদন তাহমিনার গালে আরেকটি থাপড় বসিয়ে দেয়, পরপর আরও দুবার সজোরে থাপড় বসিয়ে দেয়। রেদন টি শার্টটি খুলে ছুঁড়ে ফেলে দেয়। পরপর 4টি থাপ্পড় খায় তাহমিনার শ্যামলা গা দুটো রক্তবর্ণ ধারণ করেছে। রেদন যখন তাহমিনার গলায় মুখ ডুবিয়ে দেয়, হঠাৎ করে তাহমিনা জোরে কেঁদে ওঠে। ব্যাস, এতেই যেন পুরো রুমে চলা এতক্ষণের তাণ্ডব নিমিষে শেষ হয়ে গেল। সব কিছু নিস্তব্ধই হয়ে যায়। তাহমিনার কান্না রেদনের বুকে তীরের ফলার মতো বিঁধে যায়। সে নিজেকে যথেষ্ট পরিমাণে শান্ত করে। ডিম লাইটের হালকা আভায় কান্নারত মেয়েটির দিকে অপলক তাকিয়ে থাকে। হঠাৎ কি হলো তার? সে তাহমিনার কপালে চুমু এঁকে দিয়ে বলে, সরি, এভাবে কাঁদিস না, বুকের ভিতর সব তোলপাড় করে দিচ্ছে। সঙ্গে সঙ্গে তাহমিনার কান্না বন্ধ হয়ে গিয়ে এখন সে হেঁচকি তুলতে থাকে। রেদওয়ান এবার কিছুটা নরম গলায় শুধু হয়, জানি না তোর মতো কালো মেয়ের জন্য এই বুকে কেন ব্যথা সৃষ্টি হয়। আমি এটাও জানি না তুই কষ্ট পেলে কেন আমার মরণ যন্ত্রণা অনুভব হয়। তাহমিনা হেঁচকি তুলতে তুলতে বলে, হয়তো ভালোবেসে ফেলেছেন তাই। রেদওয়ান ফ্রিকুচকে হঠাৎ করেই জোরে হাসতে হাসতে বলতে থাকে, ভালোবাসা? আমি আর তোকে জীবনেও না। তুই নিজেকে কখনো আয়নায় দেখেছিস? দেখতে তোকে পুরো জন্তুর মতো লাগে, আর সেই জন্তুকে আমি কিনা ভালোবাসবো? লাইক সিরিয়াসলি, তুই এটা ভাবলি কি করে? তাহমিনার চোখে জল চলে আসে। সে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে, কিন্তু রেদওয়ান তাকে শক্ত করে চেপে ধরে বিছানায়। আস্তে আস্তে রেদওয়ানের চোখ জোড়া বুঝে আসতে চায়। সে চোখ পিটপিট করে নিজেকে জাগিয়ে রাখার চেষ্টা করলো। মদের নেশা আর বেশিক্ষণ নিজেকে জাগিয়ে রাখতে পারেনি। আস্তে আস্তে চোখ বুঝে তাহমিনার বুকে ঘুমিয়ে পড়ে। রাতের নিশীথে একটি বাইকের আলোয় জলজল করেছে চারিদিক। আদিত্য বাইকটিকে একটি জায়গায় থামিয়ে রাতের আধারে এই পরিবেশ উপভোগ করতে থাকে। মাঝে মাঝে কিছুক্ষণ পরপর লুসি আর তিথির দিকে তাকায়। তিথি আজ বেশ খুশি, খুব খুশি সে। আজকে অভিজ্ঞতা কখনো ভুলতে পারবে না, কখনো না। গভীর নির্জন রাতের পরিবেশ দুজনেই খুব ভালোভাবে উপভোগ করতে থাকে। হঠাৎ করে তিথি বলে উঠছে, আদিত্য ভাই। আদিত্য আকাশের দিকে তাকিয়ে বলে উঠছে, বল। তিথি আদিত্যর দিকে ফিরে একটা আবদার করে বলে ওঠে, আমি না আপনার জন্য লাল টুকটুকে বউ সাজবো। আপনি কি আমায় আপনার জন্য লাল টুকটুকে বউ সাজাবেন? তো এবার আকাশ থেকে চোখ সরিয়ে তিথির কিছুক্ষণ তিথির দিকে তাকিয়ে থেকে বলে উঠছে, তোকে আমার লাল টুকটুকে বউ সাজাবো। তিথি খুশি হয়ে বলে উঠছে, সত্যি তো? আদিত্য মুচকি হেসে বলল। তুই সত্যি। তারপর তার পাশে বসা রমণীর ও তার বিড়ালের বাচ্চাটির দিকে তাকিয়ে রয়। এইভাবে রাতের নিশীথে তাদের একটি সুন্দর মুহূর্ত খেঁচে গেল। আমরা কেউ জানি না আমাদের আগামী জীবনের পথ চলা কেমন হবে, জীবন কোন মোড়ে এসে হঠাৎই ঘুরে দাঁড়াবে, কিংবা সেই মোড়ে আমাদের জন্য কী অপেক্ষা করছে তা আমাদের অজানাই থেকে যায়। আজ আমরা হয়তো সুখে আছি, তৃপ্তির সাগরে ভেসে বেড়াচ্ছি, ভাসছি, কিন্তু আগামী ভোর হয়তো এমন এক বাস্তবতার দুয়ার খুলে দেবে যা আমাদের সুখকে তছনছ করে দেবে। আবার সেই একই ভোর অনেকের ভাগ্যের কপাটও খুলে দিতে পারে, পাল্টে দিতে পারে জীবনদশার সমগ্র চিত্র। আজকের এই নতুন প্রভাত খান মঞ্জিল পরিবারের জন্য এক অদ্ভুত অচেনা পূর্বাভাস বয়ে এনেছে। সূর্যোদয়ের সাথে সাথে এই পরিবারের নিয়ম নীতিতেও যেন লুকিয়ে আছে এক অদেখা বাঁক, যা হয়তো কেউ কখনো কল্পনাও করেনি। সকাল থেকে পরিবারের প্রায় অর্ধেক সদস্য অস্বাভাবিক ব্যস্ততায় নিমগ্ন, কেবল হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি সবাই যেন এক গোপন আয়োজনের মত্ততায় ডুবে আছে। বেলা খান সকাল থেকেই অস্থির, কখন রান্নাঘরে ছুটছেন তো কখনো আবার মুহূর্তেই নিজের ঘরের দিকে দৌড়াচ্ছেন। এদিকে সুফিয়া খান দুই জায়ের তৎপর কিছুতেই বুঝে উঠতে পারছেন না। তখন তার তিথি আর স্নেহা আদৌ ঘুমে চোখে সিঁড়ি বেয়ে নিচে নামে। তিথিকে মাত্র বেলা খান এক অদ্ভুত মমতার হাসি হাসল। মেয়ের মাথায় আলতো করে হাত রেখে স্নেহের হাত বুলিয়ে দেন। হঠাৎই এই অপ্রত্যাশিত আদরে তিথি অবাক, কারণ সচরাচর এমন প্রকাশ্য স্নেহ তার মায়ের থেকে স্বভাবে নেই। সুফিয়া খান তৎক্ষণাৎ ঠাট্টা সুরে বললেন, কিরে, আজ এভাবে মেয়েকে আদর করছিস কেন? কিছু হয়েছে নাকি? বেলা খান চোখের কোণে জমে থাকা জল গোপনে মুছে নিয়ে সংযত গলায় বললেন, সন্ধ্যায় জানতে পারবে। স্নেহা তৎক্ষণাৎ কৌতূহলী হয়ে পড়ল, সন্ধ্যায় কি হবে ছোট মা? কোন অতিথি আসবে?
বেলা খান কেবল মাথা নাড়লেন, কিন্তু মুখে কিছু বললেন না, আবার নিজের কাজে নিমগ্ন হলেন। তার এই রহস্যময় আচরণে সুফিয়া খান খানিকটা বিস্মিত হলো, কেমন তেমন গুরুত্ব দিল না। কিন্তু তিথির বুকের ভেতর অকারণে যেন হাহাকার শুরু হয়ে গেল অদৃশ্য আতঙ্কে। তার মন অশান্তই হয়ে উঠল, যেন বড় কিছু ঘটতে চলেছে। সকাল থেকে ইকবাল খান সুফিয়া খানকে এড়িয়ে চলছেন, প্রায় কথা বলছেন না। সুফিয়া খান অনেক চেষ্টা করলেও কথা বলার জন্য কোনো কিছুই কাজ করলো না। কথা বলার জন্য কোনো কিছু কাজই করলো না। মুখের উপর একটা শব্দ বের হলো না ইকবাল খানের মুখ থেকে। এদিকে রান্নাঘরে এক বিরাট আয়োজন চলছে, হরেক রকমের পদ রান্না হচ্ছে। মধু বেলা খানকে টুকটাক সাহায্য করছে, তবে এইসব আয়োজনের প্রকৃত কারণ এখনো সবার অজানা। ক্রমেই সূর্য অস্ত যেতে শুরু করে, চারিদিকে ছেয়ে গেল কোমল সাজের আভা। সেই সাথে খান মঞ্জিলের সাথে গায়ে যেন লেগে গেল এক নতুন সাজের ছোঁয়া, ঝকঝকে পরিপাটি। আজ যেন বাড়িটি। সুফিয়া খান হতভম্ব হয়ে তাকিয়ে আছে বাড়ির এত এত সাজ সজ্জা দেখে। সিঁড়ি দিয়ে নামতে নামতে তাহমিনা প্রশ্নই করল, মেঝুমা, আজ কি বাড়িতে কোনো অনুষ্ঠান আছে? সুফিয়া খান কি জবাব দেবে ভেবে পায় না, কারণ তিনিও জানেন না বাড়িতে কি হতে চলেছে। ঠিক তখনই সদর দরজা দিয়ে প্রবেশ করলেন মুগ্ধ, জরিনা ও সালমা বেগম, সাথে আরও কয়েকজন নতুন আত্মীয় স্বজন। তারা সে সোজা সোফায় বসলেন, আর জুই খান ও বেলা খান তোড়জোড় করে আপ্যায়ন আয়োজন করতে লাগলো। এর কিছুক্ষণ পরেই সিঁড়ি বেয়ে একে একে নেমে এলেন নিচে ইকবাল খান, তুর্য খান, রিপন খান। আপোষের ফিসফিসে কথায় যেন পরিবেশের গোপন উত্তেজনা আরও ঘনীভূত হয়ে উঠল। সুফিয়া খান আর তাহমিনা চুপচাপ দাঁড়িয়ে এই দৃশ্য দেখছেন, তাদের উপস্থিতি যেন কারো নজরেই নেই। হঠাৎ বেলা খান মুচকি হেসে সুফিয়া খানের কানে মজা করে বললেন, ভাবি, আপনাকে বলে দিই, আসলে আমরা ঠিক করেছি আজই মুগ্ধ আর তিথির বিয়েটা সেরে ফেলবো পারিবারিকভাবে। পরে তিথির এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর জমকালো আয়োজন করে আবার অনুষ্ঠান করব। সুফিয়া খান থমকে গেলেন। এত বড় কথা আমার কাছে লুকিয়ে রাখলি ছোট? না ভাবি, বড় ভাইয়া বলেছেন আপনাকে কিছু না জানাতে। তাছাড়া আমাদের কয়েকজন ছাড়া আর কেউই এখনো কিছু জানে না। তিথিকে জানিয়েছিস? না। সুফিয়া খান এবার বেজায় রেগে গেলেন। তিনি মুখটাকে কঠিন করে তুলে বললেন, তিথিকে না জানিয়ে তোরা এমন সিদ্ধান্ত নিলি কিভাবে? এদিকে উপরতলা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল রেদওয়ান। সেই মুহূর্তে আদিত্যকে ফোন করে পুরো ঘটনা জানিয়ে দেয়। ততক্ষণে সদর দরজা দিয়ে কাজী সাহেব প্রবেশ করলেন। কাজী সাহেবকে দেখার সাথে সাথে সুফিয়া খানের মুখের রং মুহূর্তে পাল্টে গেল। তিনি কারো তোয়াক্কা না করে সরাসরি ইকবাল খানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, আপনি কি ভেবেছেন একটা মেয়ের বিয়ের মতো সিদ্ধান্ত আর তাকে জানানো হবে না? তার মতামতের প্রয়োজন মনে হয়নি আপনার? ইকবাল খান আশেপাশে চোখ বুলিয়ে তাতে তৎ চেপে কড়াসরে উত্তর দিলেন, না করিনি। আমরা যা সিদ্ধান্ত নেব তিথিমা তা মেনে নেবে, এটা আমরা ভালো করে জানি। তাই বলে বিয়ের মতো বিষয় জোর করে চাপিয়ে দিতে পারেন না। ইকবাল খান উলচক গলায় জবাব দিলেন, জোর করে নয়, নিজের ইচ্ছাই তিথি এই বিয়ে করবে। সুফিয়া খান তীক্ষ্ণ কণ্ঠে বললেন, ও রাজি হবে না, আমি জানি। কারণ যার হৃদয়ে অন্য একজনের জন্য স্থান থাকে সে আর কোনো পুরুষের স্ত্রী হতে পারে না, কোনো দিনই না। ইকবাল খান চোখ দিয়ে স্ত্রীকে শাসিয়ে মুখে ফিসফিস করে বলল, এত লোকজনের ভিতরে উশৃঙ্খল করো না, যা হচ্ছে চুপচাপ মেনে নাও। কিন্তু সুফিয়া খান দম্বার পাত্রী নয়। তিনি সরাসরি রিপন খানের কাছে গিয়ে তীক্ষ্ণ গলায় বাঁধ ছুড়ে দিলেন, রিপন, এত তারা কিসের ছিল শুনি মেয়েটাকে না জানিয়ে এভাবে গোপনে বিয়ের আয়োজন করার? রিপন খান এক পলক ভাবিকে দেখে নির্লিপ্ত গলায় বলল, ভাবি, শুধু আকাদ করিয়ে রাখছি, আমি মেয়েকে এখন শ্বশুরবাড়িতে পাঠাচ্ছি না তো, এত চিন্তা করো না। সুফিয়া খান কাউকে বোঝাতে পারছে না একটা কথা, যে তারা কিভাবে পারলো একটা মেয়ের মতামত না তার আকদের আয়োজন করার। মেয়েরা কি কোনো ফেলনা নাকি? তার মতামতের কোনো পরোয়া না করে গোপনে আকদ ঠিক করে রাখার। এই মুগ্ধ এবার সোফা থেকে উঠে বসে সুফিয়া খানের দিকে এগিয়ে তার হাত জোড়া ধরে বলতে থাকে, মামি, চিন্তা করো না, আমি কখনো তিথিকে অসুখী রাখবো না।
নিজের সবটুকু ভালোবাসা দিয়ে সারা জীবন আগলিয়ে রাখবো। ওকে বউ বানানোর স্বপ্ন যে আমি সেই কিশোর বয়স থেকে দেখে আসি, আজ তা পূরণ হতে যাচ্ছে। আমার হৃদয়ের ফারুরানি অনেক বছরের সাধনার পর তাকে আমি আপন করে নিতে পারবো। সুফিয়া খান এবার কিছুটা শান্ত হয়েছেন। তিনি এইবার এই জন্যই বিচলিত নন যে মুগ্ধর সাথে বিয়েটা হচ্ছে। তিনি বিচলিত এই জন্য এই ভেবে তাদের মতো পরিবার কি করে পারলো একটা মেয়ের মতামত না নিয়ে তার জীবনের এত বড় সিদ্ধান্ত নিতে। আর তাছাড়া তিনি জানেন রিপন খান এর কথা কখনো তিথি ফেলতে পারবেন না। আজ যদি কোনোভাবে বিয়েটা হয়ে যায় তাহলে 3টা জীবন নিমিষে শেষ হয়ে যাবে, কেউ কোনোদিন সুখী হতে পারবে না। সুফিয়া খান উদাসীন মনে রিপন খান আর বেলা খানের দিকে প্রশ্ন করে উঠছে, আচ্ছা, আজ যদি তিথির বাবা মা বেঁচে থাকতো তাহলে কি ওরা এইভাবে তিথির বিয়েটা দিতে পারতো? হয়তো কখনোই পারতো না, কারণ তিথির বাবা ছিল একজন আদর্শ কর্নেল সাহেব। তিনি আজ বেঁচে থাকলে কিছুতেই এটা হতে দিত না। এই কথাটি বলার সাথে সাথে যেন বাড়িতে একটা বিস্ফোরণই ঘটে গেল। তৎক্ষণাৎ সবাই দাঁড়িয়ে রোশানো দৃষ্টিতে তাকিয়ে আছে সুফিয়া খানের দিকে। ইকবাল খান তাতে দাঁত চেপে স্ত্রীর দিকে এগিয়ে এসে কারো পরোয়া না করে স্ত্রীর দিকে হাত তুলতে যাবেন, কিন্তু বিবেকের বাধা দেওয়ায় সেই থেমে যায়। সুফিয়া খান এবার জোরে চিৎকার দিয়ে বলে উঠছে, হ্যাঁ, এটাই সত্য যে আজ যদি তিথির বাবা মা কেউ বেঁচে থাকতো তাহলে ওকে এভাবে কেউ বিয়ে দিতে পারতো না। এত বছর এই সত্যি উঠে আসায় বেলা খান মুখে আঁচল গুজে চোখের পানি ফেলতে ফেলতেই বলেন, ভাবি চুপ করো, এইসব আর বলো না, আমার সহ্য হচ্ছে না। আম্মু। পেছন থেকে একটি ডাকে সবাই যেন স্তব্ধ হয়ে গেল। পেছনে দাঁড়িয়ে আছে এতক্ষণ সব শুনছিল তিথি আর স্নেহা ক্যান খেতে খেতে মূলত নিচে আসছিল। বাড়িতে এত সাজসজ্জার কারণ কি জানতে, কিন্তু কে জানতো জীবনের এত বড় সত্যি সে জেনে ফেলবে আজ। সঙ্গে সঙ্গে তার হাত ক্যানের বোতলটি পড়ে যায়, চোখে অশ্রুরা ভিড় জমায়। তিথিকে দেখে সবার আত্মা শুকিয়ে গেল। তিথি ধীরে ধীরে পা ফেলে বেলা খানের দিকে এগিয়ে গিয়ে চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, তুমি আমার আম্মু নও? বেলা খান তর করে কাঁপছে। রীতিমতো তিনি কি বলবেন ভেবে পায় না, তবু নিজেকে যথেষ্ট শক্ত রেখে জবাব দেয়, কি বলছিস এইসব তুই? আমি তোর আম্মু। তিথি এইবার মাথা নাড়িয়ে চোখের জল ছেড়ে দিয়ে বলতে থাকে, তাহলে মেজো মাঝে বললো আমার মা বেঁচে থাকলে এইসব কিছুই হতে দিত না, কেন বললো? আর তোমরা আমার মতামত না নিয়ে মুগ্ধ ভাইয়ের সাথে কি করে বিয়ে ঠিক করলে আমার? বেলা খান আমতা আমতা করে উত্তর দেয়, তিথিমা, আমাদের ভুল বুঝিস না, তোকে এখন আমরা কোথাও পাঠাবো না, শুধু আকত করিয়ে রাখবো। তিথি রীতিমতো এবার চিৎকার করে বলে, আজ তুমি সামান্য ব্যাপার মনে করছো আম্মু? একটা মেয়ের জীবনের এত বড় একটা সিদ্ধান্ত তাকে না জানিয়ে কি করে করতে পারলে? রিপন খান মেয়ের দিকে আসতে গেলে তিথি থামিয়ে দেয় এবং সেখানে ধপ্পাস করে বসে পড়ে। ডুকরে কেঁদে উঠে বলে, আমি তোমাদের মেয়ে নই? তাহলে আমার পরিচয় কি? আমার কাদের সন্তান আমি? বেলা খান তিথির সামনে হাঁটু গেড়ে বসে থাকে, বুকে আগলিয়ে কান্না করতে করতে বলে উঠছে, কে বলেছে তুই আমাদের মেয়ে না? তুই আমার মেয়ে তিথি, তুই শুধুমাত্র আমার মেয়ে। যা শুনেছিস সব কিছু মিথ্যা। তিথি তাও ডুকরে কেঁদে উঠে বেলা খানকে জড়িয়ে ধরে বলতে থাকে, আম্মু বলো না, তুমি আমার জন্মদাত্রী মা, বলো না তুমি আমার জন্ম দিয়েছো, তাই না? বলো। বেলা খানের মুখে কোনো কথা নেই। তখন পেছন থেকে তাহমিনার চাচি বলে উঠছে, মা, এইসব আমি কি শুনতেছি? তিথি এই বাড়ির মেয়ে নয়, তাহলে তার জন্ম পরিচয় কি? কোন অনাথকে কে এই বাড়িতে নিয়ে এসেছে আপনারা? পাশে দাঁড়িয়ে থাকা আরমিন এর আজ খুব শান্তি লাগছে তিথিকে দেখে। তার মনে জ্বালা তীব্র আগুন যেন আজ নিভে গেল। তিথিকে কষ্ট পেতে দেখে মনে মনে ভীষণ খুশি সে। তাহমিনা রাগে গজগজ করতে করতে চাচির সামনে এসে কঠিন গলায় বলতে থাকে, চাচি, তুমি না জেনে এসব কি বলছো? মুখ সামলে কথা বলো, ভুলে যেও না এটা আমার শ্বশুর বাড়ি। তাহমিনা চাচি মুখ বেঁকিয়ে ব্যঙ্গ করে বলতে থাকে, ওমা, এখানে আমাকে বকছিস কেন? যা শুনতে পেরেছি তাই বললাম আর কি। দয়া করে তুমি চুপ থাকো। এদিকে তিথি রীতিমতো পাগলের মতো আচরণ করছে। বেলা খানের বুকে হাউমাউ করে কাঁদতে কাঁদতে শুধু জিজ্ঞেস করছে তার বাবা মাকে। মুগ্ধ তাড়াতাড়ি তিথির কাছে এসে তাকে সান্ত্বনা দিয়ে বলে উঠছে, ফারু, তুই এসব কি বলছিস?
তোর বাবা মা আর কে হতে যাবে? এটাই তো তোর পরিবার রে পাগলি। ইকবাল খান অগ্নি চোখে সুফিয়া খানের দিকে তাকিয়ে বলতে থাকে। শান্তি পেয়েছো এবার? মন শান্ত হয়েছে? এতদিন ধরে যে সত্য ওর থেকে লুকিয়ে রেখেছি সেটাই আজ ফাঁস করে দিলে। ভালো লাগছে তোমার এবার? বারবার বলেছি বেশি বাড়াবাড়িও না। দেখো এখন এর পরিণতি কি হচ্ছে। সুফিয়া খানের বলার মতো কোনো ভাষাই খুঁজে পায় না। তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আসলে তিনি ভাবতেও পারেননি এই সময় তিথি এখানে থাকবে। তিথি পাগলের মতো সবার কাছে জানতে চাচ্ছে তার বাবা মা কে, তিথি কে। তিথিকে কোনো মতেই সামলানো যাচ্ছে না। হঠাৎ করে এত বড় ধাক্কা সামলাতে না পেরে কাঁদতে কাঁদতে বেলা খানের বুকে সেন্সলেস হয়ে যায়। মুগ্ধ তাড়াতাড়ি পানি নিয়ে এসে তিথি চোখে মুখে ছিটিয়ে দেয়। তিথির বেহাল অবস্থা দেখে সবার মুখে আতঙ্ক ভর করে। রেদওয়ান বারবার আদিত্যর ফোনে কল দিচ্ছে, কিন্তু ফোন বারবার বন্ধ বলছে। একমাত্র আদিত্যই পারবে তিথিকে সামলাতে। তিথিকে হুঁশে আনার জন্য চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তার জ্ঞান ফিরছে না। হৃৎপিণ্ড তার অনেক জোরে জোরে লাফাচ্ছে। রীতিমতো তার হাত পা ঠান্ডা হয়ে শরীরের কাঁপুনি শুরু হয়ে দেয়। আসলে মানুষ যদি হঠাৎ করেই তার না জানা সত্য জেনে যায়, এতে করেই তার মস্তিষ্ক চলাচল বন্ধ হয়ে যায়। তখন বড় বড় পা ফেলে সদর দরজা দিয়ে হাঁপাতে হাঁপাতে আদিত্যই ঢুকে পড়ে। চারিপাশে লোকজনের পরোয়া না করে তিথিকে এক ঝটকায় মুগ্ধর কাছ থেকে ছিনিয়ে নেয়। তিথির গালে হালকা থাপ্পড় দিয়ে বলতে থাকে, তিথি, আয় তিথি, শুনতে পারছিস? এবার তিথি আস্তে আস্তে তার চোখ জোড়া খুলে ফেলে। আদিত্যকে দেখার সাথে সাথে তার বুকে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে ঝাঁপিয়ে পড়ে। আদিত্য ভাই কোথায় ছিলেন আপনি এতক্ষণ? এবার তিথি আদিত্যর চোখে চোখ রেখে আদিত্যর একটা হাত তার মাথার উপর রেখে বলতে থাকে, সত্যি করে বলো, আমি কি এই বাড়ির মেয়ে? এই বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক আছে? সবাই আদিত্যের দিকে তাকিয়ে আছে যে আদিত্য কি জবাব দেবে। সবাই ভেবেছে আদিত্য হয়তো বলবে তুই এই বাড়ির মেয়ে, কিন্তু না, সবাইকে অবাক করে দিয়ে আদিত্যই বলে উঠছে, না, তুই বাড়ির মেয়ে না। ব্যাস, এতে তিথি শান্ত হয়ে গেল। তার মুখটা ফ্যাকাশে বরণ ধারণ করেছে, চোখের পানি শুকিয়ে গিয়েছে। সে একটা ঢোক গিলে বলে উঠছে, তাহলে আমার পরিচয়টা কি? তোর সাথে এবারে রক্তের কোনো সম্পর্ক নেই। তুই কর্নেল সাদমান হোসেন এবং মিসেস সাথী চৌধুরীর একমাত্র মেয়ে ফারিহা। আদিত্য তিথির মুখপানে চেয়ে জবাব দেয়। আদিত্য আর কিছু বলতেই যাবে, বেলা খানের কথায় থেমে গেল। বেলা খান তিথির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, তুই আমার ছোট বোনের মেয়ে ফারিহা। তুই যখন 2 মাসের সদ্য জন্ম নেয়া, একদিন তোর বাবা আর তোর মা ঘুরতে বেরিয়েছিল। তখন তাদের একটা অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তুই ছিলি তখন আমার কাছে। তিথি নিজের এত বড় সত্যিটা তার মস্তিষ্কে গেঁথে রাখতে পারছে না। সে আবার ফুপিয়ে কেঁদে ওঠে। বেলা খান তাড়াতাড়ি করে আগলে নিয়ে বলতে থাকে, হ্যাঁ জানি, আমি তোকে জন্ম দিইনি, কিন্তু তোকে আমি নিজের মেয়ের মতো বড় করেছি। আচ্ছা, জন্ম না দিলে কি মা হওয়া যায় না? তুই আমার জীবনে আসার পর থেকে সব কিছু পাল্টে গেল। অনেক বছর নিঃসন্তান ছিলাম আমি, কিন্তু তুই যবে থেকে আমাকে জীবনে আসলি সব কিছু ঠিক হয়ে গেল। তোর আগমন এর পর আমার জীবন আরও একটি ফুল হয়ে আবরার চলে এলো। তোকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি তিথি। বাড়ির প্রত্যেকটা লোকের চোখে আজ অশ্রুরা ভিড় করেছে। তিথি এক ঝটকায় বেলা খানকে ছেড়ে উঠে দাঁড়িয়ে পাগলের মতো বলতে লাগলো, আমি এবারে মেয়ে না, আমি অনাথ। আমি এখানে থাকবো না। আমি কথাটি বলে বাইরে বেরোতে গেলে আদিত্য তার পথ আটকে দেয়। তিথি যেন আজ পাগলই হয়ে গেল। এই সুযোগে তাহমিনার চাচি ফের বলে উঠছে, তা মুগ্ধ, এই অনাথ মেয়েকে তুমি বিয়ে করবে কেমনে শুনি? মেয়ে তো কোনো পরিচয় নাই, তা বলে কি শুনো, ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও। আর হ্যাঁ বেআই সাহেব, আদিত্যের সাথে আমরা আরমিন এর বিয়েটাও দিয়ে দেব, কি বলেন? আপনাদের তো আরমিনকে খুব ভালো লেগেছে বলেছিলেন, তাহলে বেশি দেরি করিয়েন না। আরমিন ডেভিল হাসি দিয়ে তিথির দিকে এগিয়ে তাকিয়ে আছে। কাঁচা নুনের ছিটার মতো বেঁধে গেল কথাটি। তার আদিত্য ভাই আরমিনকে বিয়ে করবে, কেনই বা করবে না? এখন তো সে অনাথ, তোর তো কোনো পরিচয় নেই। তিথি যেন এই
বাড়িতে দম বন্ধ হয়ে আসছে। সে আর এক মুহূর্ত এ বাড়িতে থাকবেই না। ডাইনিং টেবিলে রাখা ছুরি দিয়ে সবার দিকে সতর্কবাণী ছুরি দিয়ে বলে, আমায় যেতে দাও, না হলে কিন্তু আমি নিজেই নিজেকে শেষ করে দেব। যেতে দাও আমায়। সবার চোখে মুখে যেন আতঙ্কে ভরে গেল। মুগ্ধ এগিয়ে আসতে গেলে আদিত্য তাকে থামিয়ে দেয় এবং তিথির উদ্দেশ্যে বলে, আচ্ছা ঠিক আছে, যা, তুই কিন্তু নিজের ক্ষতি করিস না। তিথি ছুরি হাতে নিয়ে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে যায়। পেছন পেছন আদিত্য, মুগ্ধ, রেদন আর কুদ্দুসও তার পিছু নেয়। কোথায় যাচ্ছে সে জানে, শুধু এতটুকু জানে এই শহর তাকে খুব পীড়া দিচ্ছে। খুব সে কোনো দিকে না তাকিয়ে যেদিকে দু চোখ যায় সেদিকে ছুটে চলেছে অজানা ঠিকানা। এদিকে আদিত্য, রেদন, মুগ্ধ আর কুদ্দুস তিথিকে খুঁজে চলেছে। তারা চারজনই চারিদিকে এবার খুঁজতে শুরু করে দেয়, কিন্তু এই অল্প সময়ের মধ্যে মেয়েটা কোথায় গেল তাকে। আদিত্য খুঁজতে খুঁজতে মোড়ে ঢুকেই পড়েছিল। চারিদিকে চোখ বুলে তিথিকে খুঁজে চলেছে, তখনই তার ফোনে একটি নোটিফিকেশন আসে। নোটিফিকেশনটি দেখার সাথে সাথে সে বিরক্তিতে চিৎকার করে ওঠে। আজ ভোরেই তাকে ফিরতে হবে, কিন্তু কি করে সে যাবে তার প্রেয়সীকে ছেড়ে? সেই আগের তীব্র যন্ত্রণা আবারও পুড়ে ছাই হয়ে যেতে হবে। আদিত্য রাগের চোয়াল শক্ত করে গাছের সাথে একটা পাঁচ মেরে আকাশের দিকে তাকে অভিযোগ জানায়, কেন একটু শান্তি দিচ্ছ না আমাকে? কেন জীবন একটা সুখের দেখা মিললেই এই পোড়া কপাল আবার দুঃখ নেমে আসে? চারিপাশে তিথিকে খুঁজে চলেছে তৃষ্ণার্ত চোখ জোড়া। হঠাৎই কানে একটি মেয়ের কান্নার শব্দ পেয়ে সেদিকে পা টিপে টিপে এগিয়েছে। একটা বট গাছের পাশে কান্নারত তিথিকে দেখে আদিত্যর বুকে যেন কেউ ছুরি চালিয়ে দিল। সে দৌড়ে তিথির কাছে গিয়ে তাকে দাঁড় করিয়ে দেয়। তিথির চোখ জোড়া লাল হয়ে উঠছে। আদিত্য তিথির চোখের পানি বৃথা আঙ্গুলি দিয়ে মুছে নেয়। তিথি যেন আরো ফুপিয়ে কেঁদে উঠে বলে, আমি অনাথ, এই পৃথিবীতে কেউ নেই আমার আদিত্য ভাই। আদিত্য তিথির ঠোঁটে আঙুল রেখে তাকে বলতে থাকে, কে বলেছে তোর কেউ নেই? তুই অনাথ না, তুই খান মঞ্জিল বাড়ির মেয়ে। তোকে মেজুমা দত্তক নিয়ে একজন খান পরিবারের সদস্য করেছে। তাহলে কিভাবে বলতে পারিস তুই অনাথ? তিথি আজ যেন কারো কথা কানে নিচ্ছে না। সে আদিত্যকে ছাড়িয়ে সামনের দিকে হাঁটতে থাকে। পিছু পিছু আদিত্য চিৎকার করে তাকে থামতে বলছে, কিন্তু তিথি একদণ্ড দাঁড়িয়ে থাকে না। কোথায় যাচ্ছে সে জানে না। হঠাৎ একটি পরিত্যক্ত বাড়ির সামনে দাঁড়িয়ে হাঁপাতে থাকে। পিছু পিছু আদিত্য এসে সেও হাঁপাতে থাকে। তিথি, নাটক শেষ হলে বাড়ি চল, সবাই চিন্তা করছে। না, আমি বাড়ি যাবো না, ওটা আমার বাড়ি না। আদিত্য এবার খ্যাপা সারের মতো তিথি বাহু চেপে ধরে চোখ লাল করে বলতে থাকে, ফাজলামো হচ্ছে এসব? তোর বাড়ি না মানে? তিথি জেদ ধরিস না, চল আমার সাথে। না, আমি যাব না। আদিত্য ঘাড়ে হাত বুলিয়ে নিজের রাগকে কন্ট্রোল করে। জেদ ধরিস না, তোর এই জেদ আমার এক থাপ্পড়ে মিলিয়ে যাবে। তিথি ঠায় দাঁড়িয়েই রয়। এবার সহ্যের সীমা অতিক্রম করে আদিত্য সজোরে থাপ্পড়ে বসে তিথির গালে। আজ এতটাই জোরে লেগেছে যে পাশে গাছের সাথে ধাক্কা লেগে তিথির জামার এক পাশ ছিঁড়ে যায়। এতে করে তার ভেতরের ইনারের ফিতা দৃশ্যমান হয়। লজ্জায় তিথি হাত দিয়ে ঢেকে ফেলে। আদিত্য তিথি থেকে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে অন্যদিকে তাকে বলতে থাকে, সরি। তিথির হাতটি ধরে সেই পরিত্যক্ত বাড়ি থেকে তারা বের হওয়ার চেষ্টা করে, কিন্তু চারিদিকে এত খুটখুটে অন্ধকার, কিছুই বোঝা যায় না। পকেট থেকে ফোনটি বের করে ফ্ল্যাশ লাইট অন করে তারা এগোতে থাকে। এদিকটা একটু ঘন জঙ্গল এলাকা, যেখানে সচরাচর মানুষের আনাগোনা নেই। তারা এগোচ্ছে দুজনে, কিন্তু হঠাৎ করে আদিত্যের পা আটকে যায় কিছু একটা শেকড়ের মধ্যে। হঠাৎ করেই পা আটকে যাওয়া টাল সামলাতে না পেরে ধপাস করেই দুজনেই পড়ে যায়। দুজনেই এমন অবস্থায় আছে তাদের দেখলে যে কেউ ভুল বুঝবে। তখন কোথা থেকে যেন একটা পোকা উড়ে এসে তিথির গলায় কামড়ে দিতে থাকে। তিথি ব্যথায় অদ্ভুত শব্দ করে ওঠে। মোবাইলটা কোথায় পড়েছে জানে না। এদিকে তিথির ঘাড়ে ভীষণ